আমার এই ভিডিওতে যারা ইয়ঙ্গার টিনেজাররা দেখছেন তাদের শৈশবের সাথে অবশ্যই এইচটিসি নামক একটা স্মার্টফোন জড়িত ছিল। অনেকের হয় বা মনে ছিল, কিংবা অনেকের স্মৃতি এখন তাজা হয়ে যাবে, কারণ রিসেন্টলি দেশের বাজারে তারা কিন্তু অফিসিয়াল ভাবে মাত্র 12,999 টাকার মধ্যেই তাদের এইচটিসি ওয়াইল্ডফায়ার E7 লাইভ স্মার্টফোনটি দেশের বাজারে লঞ্চ করেছে। তবে ভালো মন্দ সবই জানাবো, যেহেতু অনেক পুরনো একটা ব্র্যান্ডের স্মার্টফোন, তাই কৌতূহল বশত মনে তো কিছুটা উৎসাহ তো অবশ্য জাগে, যেহেতু শৈশবের স্মৃতি আবার কিছুদিনের জন্য হলো স্মৃতি মধুর করতে যাচ্ছি। তবে আদৌ কি স্মার্টফোনটি নেওয়া উচিত, কথাটা বলার কারণ সম্পূর্ণ ভিডিওটি দেখলে বুঝতে পারবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব আর বেল আইকনটি অল করতে ভুলবেন, ভিডিওতে লাইক আর একটা কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না। পাশাপাশি ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই লাইক কমেন্ট ফলো এবং শেয়ার করবেন। আর অবশ্যই আপনারা যারা আমাদের ফেসবুক পেজে এখনো ঘুরে আসেন না, আমি অবশ্যই ফেসবুক পেজের লিঙ্কটা ডিসক্রিপশনে দিয়ে দিব, আপনারা অবশ্যই গিয়ে প্লিজ ঘুরে আসবেন। যদি তার ডিজাইন দিয়ে প্রথম শুরুটা করি, তাহলে ডিজাইনটা বড় চেঞ্জ এনেছে। ব্যাগে সুন্দর একটা মার্বেল টাইপের প্যাটার্ন দিয়েছে তারা, তবে বাজেট বিবেচনায় আপনাকে ফুল বডি প্লাস্টিক মেনে নিতে হবে। পাশাপাশি ওভারঅল 9.25 মিলিমিটার থিকনেস আর 172 গ্রাম ওজনের সাথে আসা স্মার্টফোনটি হাতে নিলে খুব একটা ভারী মনে হবে না, কারণ ওয়েট ডিস্ট্রিবিউশন যথেষ্ট এনহ্যান্স করেছে, যেহেতু এর ভিতরে ইনক্লুড করা হয়েছে আবার 5000 mAh এর ডিসেন্ট একটি ব্যাটারি। আসলে এটাকে ডিসেন্ট বলার পিছনেও রিজন রয়েছে, যেহেতু এই বাজেটে অন্যান্য কোম্পানিগুলো সিলিকন কার্বন টেকনোলজিতে চলে গিয়েছে। বাই দ্য ওয়ে, ডে বাই ডে মাল্টিটাস্কিং এ একদিনের মতো ব্যাটারি ব্যাকআপ 10 ইজিলি পাবেন। আর এটিকে চার্জ করার জন্য বক্সে 10 ওয়াটের ফাস্ট চার্জিং স্পিড দেওয়া হয়েছে। এখানে মিনিমাম 15 ওয়াটের একটি চার্জিং স্পিড দেওয়া উচিত ছিল আমার মত। স্মার্টফোনটি ফোনটা আসলে কিছুটা মন খারাপ করতে পারে, স্বাভাবিক, যেহেতু ফোনটা ইউজ করেছে একটি ওয়াটারপ্রুফ নচ ডিসপ্লে। 2026-এর এই সময়তে ওয়াটারপ্রুফ নচ একদমই কিন্তু মেনে নেওয়ার যোগ্য না। দেন আমি যদি ওভারঅল ডিসপ্লে নিয়ে কথা বলি, ফোনটা আসলে আমরা দেখতে পারবো 6.74 ইঞ্চি মাপের একটি কিন্তু HD+ রেজুলেশনের IPS LCD প্যানেল, যাতে রয়েছে 120 হার্জের মতন রিফ্রেশ রেট। তবে এটা নামের কাজের না, যেহেতু ম্যাক্সিমাম ক্ষেত্রে 60 to 19 হার্জে কাজ করবে। আর অল ওভার যদি ডিসপ্লে কোয়ালিটি নিয়ে কথা বলি, যেহেতু HD+ ডিসপ্লে কিছুটা রেজুলেশনের ঘাটতি রয়েছে, সাথে চিন এবং বেজেলের অবস্থাও কিন্তু খুবই বাজে বলবো। তবে ওভারঅল ডিসপ্লে কম্পার্টমেন্ট আমাকে একদমই নিরাশ করে না, সম্পূর্ণ হতাশই করেছে। তো প্ল্যাটফর্ম নিয়ে কথা বললে অ্যান্ড্রয়েড 16 এর সাথে আসছে লেটেস্ট, সেটাই ভালো লাগলো। তবে তার চালিকা শক্তি হিসাবে এখানে ইউজ করা হয়েছে ইউনি SoC T615, যেটা একদমই বেসিক লেভেলের একটি চিপসেট বলতে পারে। ডে বাই ডে মাল্টিটাস্কিং, তার সাথে টুকটাক লেভেলের 2D গ্রাফিক্স গেমগুলো এখানে প্লে করার জন্য যথেষ্ট, যেহেতু আপনার eMMC 5.1 এর একটা স্টোরেজ টাইপ ইউজ করেছে। তবে এখানে তাদের UFS এর সাথে আসা উচিত ছিল। আর আমি যদি তার র্যাম ভেরিয়েন্ট নিয়ে কথা বলি, 6128, জাস্ট এই র্যাম ভেরিয়েন্টে দেশের বাজারে 12,999 টাকার মধ্যে অফিসিয়াল ভাবে লঞ্চ হয়ে। তবে যখন ক্যামেরার প্রসঙ্গে আসবেন, ব্যাকে ক্যামেরা মডিউলটা দেখে আপনার কেন জানি না OnePlus এর কথা মনে পড়বে, কারণ ব্যাকে ডিউল ক্যামেরা সেটআপ মনে হলো, কাজের সেন্সর একটাই, যার মাঝখানে কিন্তু প্লেসমেন্ট করেছে LED ফ্ল্যাশ লাইট। প্রাইমারি 50 মেগাপিক্সেলের সেন্সরটাই কাজের, আর ফ্রন্ট ফেসিং 8 মেগাপিক্সেল একটি ডিসেল সেলফি ক্যামেরা। অল ওভার ব্যাক ক্যামেরা কোয়ালিটি আপনার সম্পূর্ণ অ্যাভারেজে ধরতে পারেন, আহামরি যে খুব একটা স্যাটিসফাইং রেজাল্ট দেবে তা না, সর্বোচ্চ 1080p ভিডিওগুলো শুট করা যায়। তবে এক্সট্রা ফিচার নিয়ে কথা বললে এখানে আপনার সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট থেকে শুরু করে হেডফোন জ্যাকের গর্ত সহ কিছু এক্সট্রা এসেনশিয়াল ফিউচার পাচ্ছে। তবে 13,000 টাকা প্রাইস পয়েন্টের মধ্যে আদৌ কি এটা গ্রহণযোগ্যতার কাতারে রাখে? স্বাধীন দেশের আপনারা স্বাধীন নাগরিক, ভালো মন্দ বোঝার ক্ষমতা অবশ্যই আপনাদের রয়েছে। তবে অবশ্যই মতামতটি জানাতে ভুলবেন না আমার।